1982 সাল। ইনকম নামে এক টেক জায়ান্ট কোম্পানিতে কাজ করে কেভিন ফ্লাইন নামে একজন প্রোগ্রামার। তিনি এই কোম্পানিতে কাজ করার সময় স্পেস প্যারানয়েডস নামে এক বিখ্যাত গেম ডিজাইন করেছিলেন। কেভিন ফ্লাইন প্রথমবারের মতো দেখিয়েছিলেন কম্পিউটারের ভেতরে একটি জগৎ আছে যেখানে প্রোগ্রামাররা কথা বলে। কিন্তু ফ্লাইন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই ধরে নেয় যে হয়তো সে মারা গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো। কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক নতুন একটা গল্প। ট্রন অ্যারেস 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি। ট্রনের গোড়াপতন শুরু হয়েছিল 1982-তে। এরপর ট্রন লিগ্যাসি ফিরে আসে 2010-এ। এতে আমরা দেখি যে ফ্লাইং এর ছেলে স্যাম ফ্লাইন কোয়ারা নামে এক আইএসও প্রোগ্রামকে বাস্তব দুনিয়ায় নিয়ে আসে। কিন্তু তখনও একটা সীমা ছিল, সেটা ছিল 29 মিনিট। তার মানে এই প্রোগ্রামগুলো 29 মিনিটের বেশি সার্ভাইভ করতে পারতো না। আর ঠিক এখান থেকে শুরু হয় ট্রন অ্যারেস, যেটা 2025 সালে মুক্তি পায়। এটা এক অ্যাডভান্স এআই এর গল্প যে শুধু বাঁচতে চায়। 2025 সাল। ইনকম এখন শুধু একটা টেক জায়ান্ট কোম্পানি না, এটা ভবিষ্যতের দরজা। ইনকম এবং ডিলিঞ্জার সিস্টেম, এই দুটি জায়ান্ট কোম্পানি একে অপরের প্রতিযোগিতায় লিপ্ত। তারা তাদের ডিজিটাল নির্মাণকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, মানে সফটওয়্যারকে বাস্তব দুনিয়ায় নিয়ে আসছে। ডিলিঞ্জার সিস্টেমের নেতৃত্বে আছেন জুলিয়ান ডিলিঞ্জার, যিনি ইনকমের প্রাক্তন নির্বাহী অ্যাডভোকেট ডিলিঞ্জারের নাতি, এবং ইনকমের নেতৃত্বে আছেন ইভ কিম স্ক্যাগওয়ে আলাস্কা। ইভ এবং তার সঙ্গী সেথ ফ্লোরেন্স একটি পরীক্ষাগারে গিয়েছে। বরফে ঢাকা একটা পরিত্যক্ত স্টেশন। এই জায়গাটি ছিল ফ্লাইনের শেষ পরীক্ষাগার। পুরনো কম্পিউটার চালু হতেই ফ্লাইনের কণ্ঠের রেকর্ড, যদি কেউ এটা খুঁজে পাও তবে বুঝবে সীমা ভাঙার সময় এসেছে। তার মানে 29 মিনিটের যে একটা সীমাবদ্ধতা ছিল, সেটা ভাঙার জন্য এই কোডটি ব্যবহার করা হবে। এই কোডটি এখন ইভের হাতে চলে এসেছে। এদিকে জুলিয়ান তার শেয়ার হোল্ডারদের কাছে একটি মাস্টার কন্ট্রোল প্রোগ্রাম এমওপি এর পরিচয় করিয়ে দেয়। সামরিক কর্মকর্তাদের সামনে সে তুলে ধরে কিছু র্যাপিড রেসপন্স যানবাহন এবং ট্যাঙ্ক। তার কথা অনুযায়ী এগুলো তাদের ইন্টারনাল সার্ভার সিস্টেমের ডিজাইন করা এবং উন্নত লেজার প্রযুক্তির মাধ্যমে ইন্টারনালি মোল্ডেড করা। তার কথা অনুযায়ী এগুলো মাত্র 5 মিনিটের নোটিসে একটা বড় যুদ্ধের জন্য তৈরি করা যাবে। এরপরে সে ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে অ্যারিস নামে একটা প্রোগ্রাম। তার কথা অনুযায়ী এটা মোর সফিস্টিকেটেড এবং সিকিউরিটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি এখন পর্যন্ত তার কাছে ছাড়া অন্য কারো কাছে নেই। এটা অনেক ফাস্ট এবং অনেক সুপ্রিম ইন্টেলিজেন্স এআই। এটি 100% এক্সপেন্ডেবল। বলা হয় যে অ্যারিস একজন ফুল টাইম সোলজার। তার খাবার, পানীয় এবং আদার্স কিচ্ছুই লাগে না। তার সামরিক কর্মকর্তাদের কাছে সে এভাবেই তার নিজের প্রোগ্রাম নিয়ে কথা বলে। সে বলে যে এটা কোটি কোটি লাইনের কোডিং এর সমন্বয়ে তৈরি হয়েছে, যা এখন পর্যন্ত অন্য কারো কাছে নেই। সামরিক কর্মকর্তাদের সামনে এভাবেই তুলে ধরে ব্যাপারটা। কিন্তু সময়সীমা 29 মিনিট। একবার সে জেনারেট হওয়ার পরে 29 মিনিটের মধ্যে তার লাইফ শেষ হয়ে যাবে। তারপর আবার রিজেনারেট করতে হবে। মোট কথা 29 মিনিটের জন্য তাকে ব্যবহার করা যাবে। এখন পর্যন্ত দুই কোম্পানির হাতে যেই টেকনোলজি আছে, তাতে 29 মিনিটের বেশি তাদের ডিজিটাল স্ট্রাকচারগুলোকে সার্ভাইভ করা সম্ভব না। কিন্তু ইভ যেহেতু একটা পার্মানেন্ট কোড পেয়ে গেছে, সো সে ট্রাই করে দেখে যে না, এটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে এটা পার্মানেন্টলি থাকবে, যেটা ভ্যানিশ হবে না। সে একটি লেজার বিম দিয়ে কমলা গাছ তৈরি করে, যেটা বাস্তবে ট্রান্সফার করে এবং টাইম সেট করে দেয় 29 মিনিট। কিন্তু 29 মিনিট পার হওয়ার পরও এই কমলা গাছটি ওই রকমই থেকে যায়। ইভ চমকে ওঠে, খুশিতে জড়িয়ে ধরে একে অপরকে। সে বলে যে আমাদের কোডটি কাজ করতেছে। এখানে ট্রন লিগ্যাসির বড় কানেকশন, কারণ এখানে কোয়ারাই ছিল প্রথম প্রমাণ যে ডিজিটাল জীবনে বাস্তব হতে পারে। এখানে কমলা গাছটিও বাস্তব হয়ে গেছে। তারা এখান থেকে একটি কমলা ছিঁড়ে খায়। ডিলিঞ্জার সিস্টেম নাম শুনলেই ট্রন ভক্তরা চমকে ওঠে, কারণ ট্রন একটি মাস্টার কন্ট্রোল প্রোগ্রাম। এর বর্তমান সিইও জুলিয়ান ডিলিঞ্জার। ডিলিঞ্জারের মাস্টার কন্ট্রোল প্রোগ্রামগুলো নিখুঁত হলেও এর স্থিতিকাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার মা এলিজাবেথ, কারণ তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছে যে তাদের প্রতিপক্ষ ইনকম অলরেডি পার্মানেন্ট কোড সংগ্রহ করে ফেলেছে। ডিলিঞ্জারের মাথা নষ্ট হয়ে যায়। সে মাস্টার কন্ট্রোল প্রোগ্রাম অ্যারিস এবং তার সেকেন্ড ইন কমান্ড অ্যারিনাকে পাঠায় ইনকমের প্রোগ্রাম হ্যাক করে তথ্য নিয়ে আসার জন্য। যে কোনো মূল্যে তার সে করতে চায়। মাস্টার কন্ট্রোল প্রোগ্রাম
অ্যারিস এবং অ্যারিনা তার দলবল নিয়ে ছুটে চলে। তারা ইনকমের গ্রিড অ্যাটাক করে। ইনকমের উপর সাইবার অ্যাটাক হওয়ার পরে তারা বুঝতে পারে এটা প্রতিরোধ করার জন্য তাদের সিস্টেমটাকে চালু করে। তাদের প্রোগ্রাম করা সৈন্য তাদের সামনে চলে আসে এবং তুমুল লড়াই চলে। উভয় পক্ষেই প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়। এদিকে অ্যারিসের দলের কায়াস নামে একজন প্রোগ্রাম আহত হয়। অ্যারিনা কায়াসকে ফেলে দিয়ে চলে আসতে বলে, কারণ তাদের ভাষায় কায়াস অকার্যকর। কিন্তু অ্যারিস সেটা করতে চায় না। অ্যারিস কায়াসকে উদ্ধার করতে যায়। অ্যারিস এখানে মনে করে সেও একটা প্রোগ্রাম, সে আরেকটা প্রোগ্রামকে এভাবে ফেলে যেতে পারে না। বাট তার কাছে মনে হয়েছে তাদের মেইন কমান্ড সিস্টেম তাদের সঙ্গে ইনজাস্টিস করে। অ্যারিস এখানে কিছু তথ্য চুরি করে ডিলিঞ্জারকে দেয় এবং ডিলিঞ্জারকে প্রশ্ন করে কোন প্রোগ্রামটি তার বেশি দরকার। ডিলিঞ্জার তাকে বলে যে কেন তোমার এই কৌতূহল হচ্ছে। পরে ডিলিঞ্জার তাকে এই তথ্যটি দিতে চায় না, কারণ ডিলিঞ্জার ভয় পায় যে মাস্টার কন্ট্রোল প্রোগ্রামকে যদি সে বলে দেয় যে পার্মানেন্ট কোড আছে, তাহলে হয়তোবা সে মিসগাইড হয়ে তার কন্ট্রোল থেকে চলে যেতে পারে। কিন্তু অ্যারেস যেহেতু এআই অ্যাডভান্স প্রোগ্রাম, সো তার মনে অলরেডি এটা চলে এসেছে। এদিকে অ্যারেস কিমের চুরি করা তথ্যর মধ্যে প্রবেশ করে এবং প্রচুর ব্যক্তিগত তথ্য সে পড়তে সক্ষম হয়, যেগুলো ছিল কিমের প্রতিদিনকার তার দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য এবং ব্যক্তিগত ডাটা। এদিকে কিম বুঝতে পারে যে তার এই পার্মানেন্ট কোডটি নেওয়ার জন্য প্রতিপক্ষ তার উপর আক্রমণ করতে পারে। সো এটা সে একটি পেনড্রাইভে নিয়ে নিরাপদ স্থানের উদ্দেশ্যে বের হয়। কিন্তু অ্যারেস এবং আরিনাকে ডিলিঞ্জার কিমকে ধরার জন্য পাঠিয়ে দেয়। ঘটনাসূত্রে অ্যারিনার বাইকটি সে নিতে সক্ষম হয় এবং সে বাইকটি নিয়ে সে ওখান থেকে বের হয়ে পড়ে। এই বাইকগুলো ছিল এমন একটা প্রযুক্তির যেটার পিছনে একটি লেজার বিম বের হতো এবং এই লেজার বিমটি ছিল বাস্তব বিমের মতোই। তাদের অস্ত্রগুলো ছিল সব লেজার বিমের অত্যাধুনিক অস্ত্র। কিম যখন বুঝতে পারে যে সে ধরা পড়ে যাবে, সো ধরা পড়ার আগেই সে তার পেনড্রাইভটি ভেঙে নিচে ফেলে দেয়। অ্যারিস তার মুখোমুখি হয় এবং তার কাছ থেকে সেই পেনড্রাইভ চায়, কিন্তু কিম বলে যে এই পেনড্রাইভটা আমি নষ্ট করে ফেলেছি। এদিকে কথোপকথনের এক পর্যায়ে অ্যারিস বুঝে যায় যে এটা একটি পার্মানেন্ট কোডের প্রোগ্রাম, যে প্রোগ্রামটি পেলে হয়তোবা সে নিজেও পার্মানেন্ট সার্ভাইভ করতে পারবে। অ্যারিস কিমকে ধরে নিয়ে আসে এবং সে তাকে ডিজিটালাইজ সিস্টেমের মধ্যে প্রবেশ করায়। তার মানে কিম এখন ডিজিটালি একটি প্রোগ্রামের মতো কাজ করবে। তাকে অ্যাক্টিভ করা হয়। এটা ছিল ডিলিঞ্জার সিস্টেমের মধ্যে। ডিলিঞ্জারের মেইন কমান্ডিং সিস্টেম থেকে সিদ্ধান্ত হয় যে কিমকে স্ক্যান করে তার কোডটি বের করার জন্য, কিন্তু এখানে তার মৃত্যুর ঝুঁকি আছে। এখানে অ্যারিস একটি গেম খেলে। অ্যারিস তাদেরকে বলে যেহেতু আমি মাস্টার কমান্ড, সো আমি বলতেছি এই কাজটি না করার জন্য। সে অ্যারিনাকে কমান্ড করে এখান থেকে সরে যাওয়ার জন্য। অ্যারিনা ডিলিঞ্জারের কাছে ফেরত যায়, বাট ডিলিঞ্জার তাকে বলে যে যেহেতু অ্যারিস বিপদে গেছে, সো অ্যারিসকে শেষ করে দেওয়ার জন্য এবং সাথে কিমকে শেষ করে তার কোডটি নিয়ে নেওয়ার জন্য। অ্যারিনা আবার দল নিয়ে ফিরে আসে এবং অ্যারিসকে অ্যাটাক করে। অ্যারিস কিমকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং পথিমধ্যেই সে কিমের সঙ্গে একটি চুক্তি করে ফেলায়। কিমের কাছ থেকে সে পার্মানেন্ট কোডটি চায়। কিম বলে যে আমি তোমাকে এটি কেন দেব। অ্যারিস কিমকে বলে যে এটা তুমি তোমার প্রোটেকশনের জন্য দেবে, কারণ এটা যখন তুমি আমাকে দেবে আমি তোমার হয়ে কাজ করব। এদিকে ডিলিঞ্জার অ্যারিনাকে ডেকে কমান্ড করে যে কোনো উপায়ে তাকে যেন সে কোডটি এনে দেওয়া হয়। এদিকে অ্যারিস যখন ডিলিঞ্জারের অফিস থেকে বের হয়, তখন ডিলিঞ্জার তাকে বলে দিয়েছিল যে তোমার এই 28 মিনিট জীবনের শেষ 28 মিনিট, কারণ এরপর যখন তুমি মারা যাবে তখন তোমাকে আর রিঅ্যাক্টিভ করা হবে না। অ্যারিস বুঝে যায় যে সে পার্মানেন্ট কোডটি এই 28 মিনিটের মধ্যে তাকে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ সে কখনোই তার জীবন ফেরত পাবে না, সে ধ্বংস হয়ে যাবে চিরতরে। কিম তাকে নিয়ে ছুটতে থাকে সেই কোড পাওয়ার জন্য। এর মাঝে কিম এবং অ্যারিসের মধ্যে একটি গুড রিলেশনশিপ তৈরি হয়ে যায়। তারা ইনকমের অফিসে পৌঁছে যায় এবং পুরাতন কম্পিউটার অ্যাক্টিভ করে তার কোডটি বের করার জন্য ট্রাই করে। এটি দিতে সক্ষম হয়। তার সময় ফুরিয়ে আসছে। তাকে রিজেনারেট করার জন্য একটি লেজার মেশিন রেডি করা হয়। চেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে তাকে কোডটি ট্রান্সফার করার জন্য। এরই মাঝে অ্যারিনা চলে আসে অ্যারিসকে অ্যাটাক করার জন্য এবং কিমকে নেওয়ার জন্য। এরই মাঝে কিমের পিসি থেকে তাদের পার্মানেন্ট কোডটি ট্রান্সফার করতে সফল হয়। কিম এখন আর ভ্যানিশ হবে না,
সে এখন পার্মানেন্টলি সার্ভাইভ করতে পারবে। এরিনা কিমকে ধরে ফেলবে। এই সময় একটা লিকুইড তার গায়ে স্প্রে করা হয় এবং এরিনা এখানেই ভ্যানিশ হয়ে যায়। এদিকে এরিনা ডিলিঞ্জারের অফিসে গিয়ে বিট্রে করে এবং সেও বিদ্রোহ করে। সে ডিলিঞ্জারের কোনো কমান্ড মানতে চায় না। সেও আসলে সেই কোডটি চায় যেখানে সে পার্মানেন্টলি সার্ভাইভ করতে পারবে। পরিস্থিতি বেগতিক দেখে ডিলিঞ্জারের মা এলিজাবেথ তার দায়িত্ব বুঝে নিতে চায়। সে যখন নিজেকে সিইও ডিক্লেয়ার করে ঠিক সে সময় এরিনা তাকে মেরে দেয়। এরিনাও চায় যে এই ডিলিঞ্জার সিস্টেমটা নষ্ট হয়ে যাক, যেন তাকে কেউ কন্ট্রোল করতে না পারে, কারণ এরা আসলে সবাই ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি ডিজিটাল এন্টিটি। তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, আর অ্যারেস ছিল সবচেয়ে আধুনিক একজন এআই এন্টিটি। এরই মাঝেই ঘটে আরেকটি চমকপ্রদ ঘটনা। অ্যারিসের সামনে চলে আসে ফ্লিন ছিল আসলে 1982 সালে এই প্রযুক্তির প্রথম উদ্ভাবক। ফ্লিন তাকে বিভিন্ন প্রশ্ন করে যাচাই করতে চায় যে আসলে তার ফিজিবিলিটিটা কিরকম। আসলে অ্যারেস ছিল তাদের যুদ্ধের দেবতার নাম, অপ্রতিরোধ্য যোদ্ধা। অ্যারেসকে ওইভাবেই তৈরি করা হয় যাতে সে মাস্টার কন্ট্রোল হিসেবে অপ্রতিরোধ্যভাবে কাজ করতে পারে। এরিনা টোটাল ডিলিঞ্জার সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয়। সে ডিলিঞ্জারের সবচেয়ে প্রযুক্তি সম্পন্ন শিপটি বের করে এবং সেটা নিয়ে ইনকমের দিকে ধাবিত হয়। উদ্দেশ্য একটাই, ইনকমকে ধ্বংস করে সে কিমের কাছ থেকে পার্মানেন্ট কোডটি নেবে এবং সে নিজের মধ্যে এটি ঢুকিয়ে পার্মানেন্টলি সার্ভাইভ করার উপযোগী হয়ে যাবে। গোটা শহরে থমথমে অবস্থা। দুই জায়ান্ট কোম্পানির মধ্যে চলছে দ্বন্দ্ব। এর মাঝে একটি বিমান বিধ্বস্ত হয় তার শিপে এবং শিপটি ধ্বংস হয়ে যায়, কিন্তু এরিনা এর মাঝে থেকে বের হয়ে আসে এবং তার লেজার দিয়ে কিমকে বন্দি করে ফেলে। এদিকে ফ্লাইনও অ্যারেসের হাতে তুলে দেয় সে পার্মানেন্ট কোড, যেটি দেখতে ডিএনএ এর মতো ছিল। অ্যারিস আসলে আস্তে আস্তে হয়ে ওঠে মিত্রপক্ষের শক্তি এবং এরিনা হয়ে ওঠে শত্রুপক্ষ। এদিকে কোনোভাবে যদি এরিনা এই কোডটি পেয়ে যায় তাহলে ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে, তাকে আর থামানো যাবে না। আসলে ডিলিঞ্জার কোম্পানির উদ্দেশ্য ছিল অসৎভাবে টাকা ইনকাম করা, কিন্তু অপরদিকে ইনকম কোম্পানির উদ্দেশ্য ছিল তাদের প্রযুক্তিগুলোকে মানুষের কল্যাণে কাজে লাগানো। আবারও মুখোমুখি হয় অ্যারেস এবং এরিনা। এরিনা তার গোটা দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে অ্যারেসের উপরে, কিন্তু অ্যারেস কৌশলে সেগুলো মোকাবেলা করতে থাকে। এই যেন আসলেই সেই দেবতা অ্যারেস। এদিকে ডিলিঞ্জারের লেজার সিস্টেম সর্বাত্মকভাবে ইনকমের উপরে আক্রমণ করে। এটা ঠেকাতে হলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে ডিলিঞ্জারের গ্রিড সিস্টেমে ঢুকে এই কানেকশনটা বন্ধ করে দেওয়া। এই কাজটি করে ইনকমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা অজয় সিং। সে সাকসেসফুলি এটা করতে সক্ষম হয় এবং ডিলিঞ্জারের সমস্ত লেজার বন্ধ হয়ে যায়। অ্যারিস এবং এরিনার মারামারির এক পর্যায়ে অ্যারিস এরিনার সকল সৈন্যকে ধ্বংস করে ফেলে এবং এরিনাকে আহত করে ফেলে। এরিনা যখন পড়ে যায় তখন অ্যারিস তার দিকে হাত বাড়িয়ে দেয়। তাদের দুইজনের মধ্যে কথোপকথনের এক পর্যায়ে এরিনার টাইম আউট হয়ে যায়। তার 29 মিনিটের সীমা শেষ হয়ে যায় এবং সে বিলীন হয়ে যায়। কিমের হাতে যে হ্যান্ডকাপ লাগানো ছিল সেটাও বিলীন হয়ে যায়। এদিকে গভর্নমেন্ট বুঝতে পারে যে আসলে ডিলিঞ্জারের সিইও জুলিয়ান এই আক্রমণ এবং ম্যাচাকারের জন্য দায়ী। গোটা পুলিশ যখন তাকে ঘিরে ফেলে তখন জুলিয়ান লেজারের সাহায্যে ডিজিটালাইজড হয়ে যায় এবং সে ডিজাপিয়ার হয়ে যায়। হয়তো এভাবে কেভিন ফ্লিনও ডিজাপিয়ার হয়েছিল। পরবর্তীতে দেখা যায় ইনকম কোম্পানিটি ডেভেলপ করেছে এবং টেক জায়ান্টে রূপান্তরিত হয়েছে। তারা এআই প্রযুক্তিগুলোকে সদ্ব্যবহার করেছে, তারা চিকিৎসা কাজে লাগিয়েছে এবং কৃষি ক্ষেত্রে বিপ্লব এনেছে। এই এআই প্রযুক্তি দিয়ে ডিলিঞ্জার যেটা চেয়েছিল সামরিক খাতে এটা ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালাতে এবং প্রচুর টাকা ইনকাম করতে, ঠিক উল্টোটি করে দেখালো ইনকম। ফাইনালি কিমের কাছে অ্যারিস একটি চিঠি লিখে, সেখানে সে লিখে যে আমি এখন অফ গ্রিডে আছি। তার মানে সে গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সে তার সঙ্গে অনেক ভালো ভালো স্মৃতি শেয়ার করে, তাকে সে ধন্যবাদ দেয় তাকে সার্ভাইভ করানোর জন্য। অ্যারিস তার মতো করে পৃথিবী থেকে প্রস্থান নেয়। হয়তোবা পরে আরেকটি কোনো মিশনের গল্প আমরা পাবো। এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। আসলে প্রযুক্তি অনেক ভালো কিছু আমাদেরকে দিতে পারে, আবার অনেক খারাপ কিছু দিতে পারে। এটা
নির্ভর করবে আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি সেটার উপরে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের সামনে ভয়ঙ্কর কিছু নিয়ে আসতে যাচ্ছে হয়তোবা, যদি আমরা সতর্ক না থাকি। অতিরিক্ত ডিপেন্ডেন্সি আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টসে আপনার মতামত জানাতে পারেন। একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।